গত 2 দশকে অন্তত এমন আন্দোলন দেখেনি ভারত। আর এই আন্দোলনের নায়ক যারা, সেই তেলাপোকারাই এখন সবচেয়ে আলোচিত রাজনৈতিক শক্তি। বিজেপি, কংগ্রেস কিংবা আম আদমি পার্টিকে তারা পেছনে ফেলেছে অনায়াসেই, অথচ তাদের নাম শুনে কিন্তু প্রথমে হাসি পায়। অবাক করার বিষয় হলো, মাত্র কয়েক মাস আগে যেটা ছিল একটি অনলাইন ব্যঙ্গাত্মক উদ্যোগ, সেটাই এখন হাজার হাজার শিক্ষার্থীকে রাজপথে নামিয়েছে। দিল্লিতে এখন সবচেয়ে বড় ছাত্র বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে এই তেলাপোকারা। তারা চাইছে ভারতের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে, পরীক্ষা পদ্ধতিতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাহলে প্রশ্ন হলো, একটি মিম কিভাবে জাতীয় আন্দোলনে পরিণত হলো? আর কেন এই আন্দোলন শুধু শিক্ষা নয়, ভারতের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? চলুন পুরো ঘটনাটি একটু সহজ করে বোঝার চেষ্টা করি। প্রথমেই জানা দরকার, ককরোচ জনতা পার্টি সিজেপি আসলে কি জিনিস। এটা কোনো রাজনৈতিক দল নয়, এর কোনো নির্বাচনী প্রতীকও নেই, নেই কোনো সংসদ সদস্য। মাত্র কয়েক মাস আগে রাজনৈতিক যোগাযোগ বিশেষজ্ঞ এবং বোস্টন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী অভিজিৎ দীপকে মজা করে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। তিনি ভেবেছিলেন তরুণদের অভিযোগ জানানোর একটি জায়গা তৈরি করবেন। সেই উদ্দেশ্যে প্রকাশ করেন একটি গুগল ফর্ম। কিন্তু কয়েকদিনের মধ্যেই সেখানে সাড়া দেন হাজারো তরুণ। এখন প্রশ্ন হলো, আন্দোলনের নেতৃত্ব দেয়া দলের নাম ককরোচ জনতা পার্টি কেন? এর পেছনের গল্পটা হলো, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আদালতের এক শুনানিতে মন্তব্য করেছিলেন, ভুয়া ডিগ্রিধারী কিছু মানুষ আন্দোলনে গিয়ে তেলাপোকার মতো আচরণ করছেন। যদিও পরে তিনি ব্যাখ্যা দেন, পুরো যুব সমাজকে নয়, নির্দিষ্ট কিছু মানুষকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছিলেন। কিন্তু তরুণরা সেই শব্দটিকে নিজেদের পরিচয়ে পরিণত করে। এক ধরনের প্রতিবাদ হিসেবেই তারা নিজেদের নাম দেয় ককরোচ জনতা পার্টি। এটি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নামেরও একটি ব্যঙ্গাত্মক রূপ। এমনকি অনেক আন্দোলনকারী প্রতিবাদ কর্মসূচিতে তেলাপোকার পোশাক পরে অংশ নেন। এরপর আন্দোলন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি। 9 জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে বিক্ষোভের ঘোষণা দেয় সিজেপি। 20 জুলাই হাজার হাজার মানুষ রাজধানীর রাস্তায় নেমে আসেন। একই সঙ্গে মুম্বাই, বেঙ্গালুরু, গোয়া সহ আরও কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলন আরও বড় আকার নেয় আরেকটি ঘটনার পর। ভারতের পরিচিত প্রকৌশলী এবং পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক এই আন্দোলনের সমর্থনে অনশন শুরু করেন। পরে পুলিশ তাকে জোর করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়ে আন্দোলনকারীদের মধ্যে। অনেকেই এটিকে শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের চেষ্টা হিসেবে দেখেন। সেখান থেকেই আন্দোলনের শুরু। কিন্তু এত মানুষ কেন এই আন্দোলনের সাথে যুক্ত হলো? এর উত্তর খুঁজতে হলে ভারতের শিক্ষা ব্যবস্থা এবং যুব সমাজের হতাশার দিকে তাকাতে হবে। ভারত বিশ্বের সবচেয়ে বেশি তরুণ জনসংখ্যার দেশগুলোর একটি, কিন্তু একই সাথে দেশটিতে যুব বেকারত্ব দীর্ঘদিন ধরে গলার কাটা। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী সরকারি চাকরি কিংবা পেশাগত কোর্সে ভর্তির জন্য কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। এই পরীক্ষাগুলোর ফলই অনেকের ভবিষ্যৎ নির্ধারণ করে। ফলে কোনো অনিয়ম বা প্রশ্নফাঁস শুধু একটি পরীক্ষা নয়, পুরো একটি প্রজন্মের স্বপ্নকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। এই প্রেক্ষাপটেই সামনে আসে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, সংক্ষেপে বলে নিট। এটি ভারতের মেডিকেল কলেজে ভর্তির পরীক্ষা। এবছর 22,80,000 শিক্ষার্থী এতে অংশ নেন। মাসের পর মাস, অনেক ক্ষেত্রে বছরের পর বছর প্রস্তুতি নেবার পর পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত পরীক্ষা বাতিল করা হয়। পরে আবার নতুন করে পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের। এই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। আন্দোলনকারীদের অভিযোগ, এই মানসিক চাপের কারণে অন্তত 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। যদিও এই দাবির সাথে সরকার একমত নয়, তবুও ঘটনাটি জনমতকে নাড়িয়ে দেয়। আসুন জেনে নেই আন্দোলনকারীদের মূল দাবি কি। প্রথমত, ভারতের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার, বিশেষ করে জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধে কঠোর জবাবদিহিতা। দ্বিতীয়ত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আর ওয়াংচুককে হাসপাতালে নেয়ার ঘটনার পর আন্দোলনের কিছু নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগেরও দাবি তুলেছেন। অর্থাৎ একটি শিক্ষা আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে শুরু করেছে।
অন্যদিকে সরকারের অবস্থানও স্পষ্ট। সরকার বলছে শিক্ষার্থীদের উদ্বেগ নিয়ে আলোচনা করতে তারা প্রস্তুত, কিন্তু কংগ্রেস সহ বিরোধী দলগুলো শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভাষ্য, বিরোধীদের লক্ষ্য সমস্যার সমাধান নয়, বরং রাজনৈতিক শিরোনাম তৈরি করা। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস অভিযোগ করেছে সরকার সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনাই করতে দিচ্ছে না। এমনকি আন্দোলন দমনে অতিরিক্ত পুলিশি শক্তি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তাদের। এখন প্রশ্ন হলো, এই আন্দোলনের প্রভাব কতটা? দিল্লিতে মোদী সরকারের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টায় আহত হন আন্দোলনকারী এবং পুলিশ উভয় পক্ষের অনেকেই। এরপরও বিক্ষোভকারীরা যন্তর মন্তর ছাড়েননি। বৃষ্টি, প্রচণ্ড গরম কিংবা পুলিশের লাঠিপেটা কোনোটাই আন্দোলনকে দমাতে পারেনি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি অন্য জায়গায়। এই আন্দোলন কি শুধুই নিট পরীক্ষা নিয়ে, নাকি এটা ভারতের পুরো শিক্ষা ব্যবস্থার দুর্দশা, বেকারত্ব এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ? ইতিহাস বলছে অনেক বড় রাজনৈতিক পরিবর্তনের শুরু হয় ছাত্র আন্দোলন থেকেই। আর তাই এখন দেখার বিষয়, ককরোচ জনতা পার্টি শুধু একটি প্রতিবাদের প্রতীক হয়েই থাকবে, নাকি ভারতের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে। কারণ অনেক সময় সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ বিরোধী দল থেকে আসে না, বরং আসে সেই তরুণদের কাছ থেকে যারা মাথা চারা দিয়ে ওঠে নিজেদের অধিকার আদায় করতে। আর তখনই নড়ে ওঠে বড় বড় রাঘব বোয়ালদের মসনদ।